আমরা আগে প্রশ্নগুলো লিখে দিই, হ্যাঁ, তারপর আলোচনা করব। আজকে সাবজেক্ট হবে, আজকের সাবজেক্ট শুরু স্টার্ট হয়ে গেছে না? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে জানি না, তবে সবাই সুস্থতা কামনা করছি। আজকে আমরা তৃতীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল, অর্থাৎ শারীরিক শিক্ষাদান পদ্ধতি। বিভিন্ন শিক্ষাদান প্রতিষ্ঠানে কীভাবে শারীরিক শিক্ষার বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়ে থাকে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয় হচ্ছে সাবজেক্ট নেম, সাবজেক্ট হলো স্কুল অ্যাসেম্বলি, assembly and squad drill. এটা হচ্ছে সাবজেক্ট কোড হবে, সাবজেক্ট কোড অর্থাৎ পরীক্ষার সময় এই কোডটা আমাদের থাকে। সাবজেক্ট কোড হচ্ছে 1 2 3 1 2 1 2 3 1 2। এর মূল বিষয় হলো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন শিক্ষালয়ে কীভাবে শারীরিক শিক্ষা বিষয়ক প্রশ্নগুলো শিক্ষা দেওয়া হয়ে থাকে বা শারীরিক শিক্ষা কীভাবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দৈনন্দিন পরীক্ষার যে সিস্টেম স্থায়ী মানকারী দেখা যাবে, হ্যাঁ, মানুষের বুঝবে না। স্কুল অ্যাসেম্বলি স্যার, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান স্যার মানে ক্লাস শুরু হওয়ার আগে যে অ্যাসেম্বলিটা হয় এটাকে প্রাত্যহিক সমাবেশ বলা হয়। জি জি জি, এটাকে স্কুল সমাবেশ বা প্রাত্যহিক সমাবেশ বা অ্যাসেম্বলি বা পিটি যে কোনোটা বলতে পারবো। আমি তো সহজভাবে বলে দিয়ে যাবো। আচ্ছা, দৈনন্দিন আমরা যেভাবে করি, যেভাবে মজার প্রশ্ন দিয়ে থাকি, আজকেও আমরা এই সাবজেক্টের প্রথমে কম ভাগ আসুন। ওটা কালি নাই, আরেকটা ওইটা কালি নাই, আরেকটা কম বিভাগ, হ্যাঁ, হচ্ছে কম। খুব মশা হয়েছে না? আসলে শিক্ষাদান পদ্ধতি কর্মবিভাগ, হ্যাঁ, কর্মবিভাগ অর্থাৎ ছোট প্রশ্ন। শিক্ষাদান পদ্ধতি কত প্রকার? শিক্ষাদান পদ্ধতি কত প্রকার ও শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি, হ্যাঁ, শিক্ষণ পদ্ধতি শিক্ষণ
দুটোর একটা পরীক্ষায় থাকবে, হ্যাঁ এই দুটোর একটা পরীক্ষা প্রশ্ন পরীক্ষায় থাকবে বলে দিলাম, হ্যাঁ? শিখন আর শিক্ষাদান। অটিজম কি? কালিতা আসলে তো আমার সাথে অটিজম কি? আচ্ছা, আদেশ কত প্রকার? আদেশ কত প্রকার ও কি কি? বুঝলেন? জমিয়ে রাখতেছে তো। আমার মার্কার আছে ভাষায়, অনেক মার্কার আমি নিয়ে আসি না, দেখি আদেশ কত প্রকার ও কি কি? এরপর আসবে পাঁচ, নেগেটিভ ও পজিটিভ। পজিটিভ ও পজিটিভ ট্রান্সফার। শিক্ষণ বা ট্রেনিং কি? আচ্ছা, এখানে একটুখানি এই প্রশ্নটা একটুখানি আলোচনা করবো আর কি। আমাদের এই শিক্ষাদান পদ্ধতির তিন প্রকার পাবার ভিতরে, একটা একটা নেগেটিভ পজিটিভ, আর একটা হচ্ছে ব্যক্তিগত হচ্ছে তো নেগেটিভ আর পজিটিভটা কি? মূলত ট্রান্সফার শিক্ষাটাকে এটা জানি। হ্যাঁ, শিক্ষার মানে ট্রান্সফার মানে কি? পরিবর্তন। ট্রান্সফার মানে কি? এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন। কিন্তু আমাদের ক্ষেত্রে শিক্ষাটা হলো তুমি একটা শিক্ষা অর্জন করছো, তোমার থেকে আমি শিক্ষা নেওয়া, অর্থাৎ তোমার থেকে যে আমি নিচ্ছি এটাকেই বলা হয় ট্রান্সফার। বুঝা গেল? ধরো আমি একটা খেলা শিখলাম, যে টেবিল টেনিস খেলাটা শিখে আসলাম, মানে এই গ্রামে কেউ জানে না, বা এই এলাকায় এই শিক্ষার নিয়ম নীতি বা কলা কৌশল কেউ জানে না, তোমার থেকে মানুষ জানতেছে, অর্থাৎ তোমার থেকে ট্রান্সফারটা হচ্ছে, তোমার মাধ্যমে এই যে আমরা জানতেছি এটাকে বলা হচ্ছে ট্রান্সফার। বুঝা গেল? অর্থাৎ তোমার থেকে আরেকজন যে জানতেছে এটাকেই বলা হচ্ছে ট্রান্সফার ট্রেনিং। ঠিক আছে, প্রাইমারি আলোচনা করে পরে ডিটেলস করতেছে। আচ্ছা, শ্রেণী ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা কি? আলোচনা করলে ওয়ার্ম আপ, এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ আসবেই। ওয়ার্ম আপ কি? এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে বিশেষ ওয়ার্ম আপ কি? ওয়ার্ম আপ না, ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ হলো মানুষ বডিটা রিফ্রেশ করে। কিভাবে করে? যেমন খেলাধুলা করার আগে একটু দেখবা ব্যাটাররা একটু প্রাইমারি কি করে, নিজেকে খুশিয়ে নেয় যে আমার বডিটা একটু লাফিয়ে দেখে যে আমার পাটা একটু বডিটা সামান্যভাবে বডিটাকে ফিট করে নেয়।
একটু ঘামিয়ে নেওয়া, একটু উপযোগী করে নেওয়া, এটা হচ্ছে ওয়ার্ম আপ। আর বিশেষ ওয়ার্ম আপ কি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ্যই করতে হবে। কি করতে হবে? খেলার উপযোগী করতে হবে, কম্পিটিশনের উপযোগী করতে হবে। এটা হচ্ছে বিশেষ ওয়ার্ম আপ, করতেই হবে, কোনো উপায় নেই। তুমি ঘুমিয়ে থেকে এসে ফট করে ব্যাটিংয়ে নামবা, সুযোগ নেই। তুমি হচ্ছে গাড়িতে জার্নি করে এসে ডাইরেক্ট ব্যাটিংয়ে নামবা, সুযোগ নেই। তারপরে এরকম কোনো সুযোগ নেই। যেভাবে হোক তোমাকে ওই উপযোগী হয়েই নামতে হবে, তখন তাকে আমরা বলবো বিশেষ ওয়ার্ম আপ। বিশেষ ওয়ার্ম আপ কি, যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলার আগে প্র্যাকটিসটা তোমার করতেই হবে। ফুটবল খেলায় নামবা, দেখবা যে তোমার এই বিশ্বকাপ খেলা আছে, প্লেয়ার চেঞ্জ করে, দেখবা যারা চেঞ্জ হয় তারা দেখবে সাইড দিয়ে দৌড়াতেই থাকে। খেলা করে খেলা দেখবা যে সাইড দিয়ে তারা দৌড়াচ্ছে, বিভিন্ন দৌড়ানো করতেছে, হ্যাঁ প্র্যাকটিস করতেছে। ঠিক ক্রিকেটের সেম কাজ। তোমার এরকম বিষয়গুলো, ব্যাট নিয়ে কেউ প্র্যাকটিস করতে গিয়েছে, হ্যাঁ নামবে, একজন আউট হয়ে গেলে আরেকজন নামবে। তো এই যে ওয়ার্ম আপ হচ্ছে শরীর লাগবে নড়িয়ে বসিয়ে নেওয়া। আর বিশেষ ওয়ার্ম আপ কি, যখন কোনো একটা প্রস্তুতি নিচ্ছে, ধরো ক্রিকেট খেলায় ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে, ফুটবল খেলায় ফুটবলের প্রস্তুতি নিচ্ছে, যে যে খেলায় যে যে মানে খেলার আগে একটা নিয়ম আছে না, জি জি স্যার। তাই না, আছে না, প্রত্যেকটা খেলার তো একটা নিয়ম আছে। তো সেই নিয়মের প্রস্তুতিটা নিয়ে শরীরকে ফিট করা বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা, সেটি হচ্ছে কি বিশেষ ওয়ার্ম। বুঝতে পারতাম না? তাহলে বিশেষ খেলাধুলার শুরুতে স্যার অনেকে একটু ব্যায়াম করে। নর্মাল ওয়ার্ম আপ কি, আমরা সুস্থ থাকার জন্য দৈনন্দিন দেখবা অনেকে হাঁটে, অনেকে আমি খেলাধুলা করার আগে নিজের শরীরটা একটু নড়িয়ে ছড়িয়ে নেয়। আর বিশেষ ওয়ার্ম আপ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়, তুমি দৌড়াবা, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এর আগে তুমি পাটা একটা দৌড়াই না, দৌড়াই যে আমার পাটা আসলে সঞ্চালন হচ্ছে কিনা, আমার পাটা ফিট আছে কিনা। তুমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, কিন্তু তুমি এর আগে ছিলাম মাঠে ধান লাগাইতেছে, বিষয়টা এরকম। ওখান থেকে এসে তোমার পটকে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কি হবে না। তাহলে বিশেষ আমার কথা বুঝতে হবে, হ্যাঁ বুঝলে তোমার সহজে হবে। এই মাথাটা ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা একটা সহজ প্রশ্ন, উত্তর করতে ঝামেলা আছে। শিক্ষণ এক জিনিস আর প্রশিক্ষণ কিন্তু আর এক জিনিস। আমি কাজ করতেছি, মনে করো যে আমি একটা অফিস সহায়ক পদে কাজ করতেছি, এরপরেও আমার প্রশিক্ষণ হয় ওই বিষয়ের উপরে। আমি কিন্তু কী করতেছি, ধরো যে আমি সহকারী শিক্ষক পদে আছি, এরপরেও মাঝে মাঝে সহকারী শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য ডাকা হয়। কারণটা কি? কারণ কাজের উপরেই দক্ষতা বৃদ্ধির একটা বিষয় আছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ আছে একটা বাউন্ডিং বিষয়। প্রশিক্ষণ কি একটা বাউন্ডিং বিষয়, যে একটা নির্ধারিত বিষয়ের উপরে প্রশিক্ষণ, যে এতটুকু পর্যন্ত তারা প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ আছে একটা বাউন্ডিং, নির্ধারিত একটা বিষয় থাকে, তার সময় থাকে, যেমন 3 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ, তাই না? একটা প্রশিক্ষণ কর্মশালা 3 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী আছে না, মাস ব্যাপী, মানে একটা নির্ধারিত বাউন্ডিং হিসাব থেকে। তেমনি আমাদের খেলাধুলায় একটা প্রশিক্ষণের ব্যবস্থা। ক্রিকেট খেলায় ক্রিকেটের প্রশিক্ষণ, ফুটবল খেলায় ফুটবল প্রশিক্ষণ। তো আমাদের প্রশিক্ষণ হচ্ছে কোনো একটা নির্ধারিত বিষয়ের উপর নির্ধারিত রূপরেখার মাধ্যমে যে বিশেষ জ্ঞান দান করা হয়, সেটা হলো প্রশিক্ষণ। আর শিক্ষণ হচ্ছে ভ্যারাইটিস হইতে পারে। শিক্ষণ কি হতে পারে? ভ্যারাইটিস হতে পারে। হ্যাঁ, যেমন আমরা ক্লাসে 7-8টা বিষয় শিখি, ছাত্ররা বিভিন্ন বই পড়ে না, এটাকে শিক্ষণ বলে। কিন্তু প্রশিক্ষণ আমরা সব বইকে বলতে পারবো একটা নির্ধারিত, আমি আগে বলছি একটা নির্ধারিত বিষয়, বাউন্ডিং বিষয়, অর্থাৎ একটা নির্ধারিত বিষয় থাকবে, তার একটা কতটুকু শিক্ষা প্রশিক্ষণ দিবে, তার একটা একদিন, আজকে একদিনের প্রশিক্ষণ, একদিনের মতো করে একটা নির্ধারিত পাঠ পরিকল্পনা তৈরি করা হয়, সেটাই হচ্ছে প্রশিক্ষণ। বুঝতে পারছো? সবাই বুঝতে হবে। আমার ক্লাসে থাকলে সবার আরো বেশি সহজ হবে। ক্লাসে থাকলে এর ভিতরে এবার হচ্ছে পাঠ টিকা।
পাঠ টিকা কি? আচ্ছা, পাঠ টিকা কি এটা বুঝুন। সবগুলো আলোচনা শুরু করে বলবো, অবশ্যই একটু আলোচনা করা দরকার। লাইন এবং ফাইল কি এটা পরীক্ষায় লিখতে হবে। লাইন এবং ফাইল কি পরীক্ষায় এটা আসবে। স্যার প্রাইমারি হাই স্কুল যত শিক্ষক আছে স্যার তাদের কি সবাইকে ট্রেনিং হয়? অবশ্যই, অবশ্যই। অভিযোজিত শারীরিক শিক্ষা কি? ট্রেনিং হয় মানে 100% হয় না। পাঠ পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি? প্রশ্ন সবাই লিখে নিতে হবে। এই প্রশ্নগুলো পরবর্তীতে যখন কালেকশন করে পড়তে হবে। আর যারা ক্লাসে আসে তাদের তো সহজ হয়ে যাবে, শুনতে সবচেয়ে বেশি সহজ হয়। প্রদর্শন পদ্ধতি কি? স্যার 12 নম্বর একটু বলে দেন শোনা। অভিযোজিত, হ্যাঁ, অভিযোজিত শারীরিক শিক্ষা কি? আমাদের এই 15 নম্বর প্রশ্নটা যে কোনো জায়গায় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যায়ন। তুমি একটা জিনিস পারো, সেই মূল্যবোধটা যদি না দেওয়া হয় তাহলে তোমার মহিমা মুছে যাবে। ওই জিনিসটা হবে। কারণ আমি দেখি যে আমি ক্রিকেট প্রথমে নামলেই ভালো খেলি, আমার সবার শেষে নাম আছে, সেক্ষেত্রে কী হবে? আমার যে একটা ফিটনেস থাকে সেই ফিটনেসটা একটু ভেঙে যাবে। তাই যার যে পরিস্থিতি, যার যে মানে মূল্যবোধ, তাকে সেই মূল্যায়নটা করা উচিত। এখানে মূল্যায়ন বলতে দাম বা মূল্যকে বুঝবো না। আমরা বলি না 1 কেজি বেগুনের দাম কত, ওটাও এক প্রকার মূল্য, ওটাও এক প্রকার মূল্যায়ন। কিন্তু মূল্যায়ন এখানে হচ্ছে চারিত্রিক গুণাবলী মূল্যায়ন করতে হবে। তোমার অভিজ্ঞতা, তোমার দক্ষতা, তোমার চিন্তার চেতনা কীরকম, এইটা হচ্ছে মূল্যায়ন করে মূল্যবোধ দেওয়ায় মূল্যায়ন। বুঝলেন? পরোক্ষ ও প্রত্যক্ষ শিক্ষাদান পদ্ধতি কি? পদ্ধতি কি? আস্তে আস্তে লেখা সবাই আস্তে যারা অনলাইনে তারা অর্ধেক লিখতে অর্ধেক লিখতে ব্যক্তিত্ব কি? আমি তো বেশি বড় প্রশ্ন লিখে ফেলবো। আমার ছেলেমেয়েরা অনেক অ্যাক্টিভ। তাহলে ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বটা বিশেষ মূল্য আলোচনা করতে হবে। এই প্রশ্নগুলো আমাদেরকে দিয়ে শেষ করে দেবো। পরের থেকে আমি কয়েকটা লিখছি। একজন শিক্ষা চিন্তাবিদ আছে হার্ভার্ড। হার্ভার্ড এর
পঞ্চসোপান কি? পঞ্চসোপান, হার্ভার্ডের পঞ্চসোপান কি? মানে ওর মধ্যে শিক্ষার 5টা স্তর থাকা লাগে। শিক্ষা অর্জন করতে গেলে বা যে কোনো শিক্ষায় গেলে 5টা বিষয় লাগবে, সেই 5টা বিষয়কে হার্ভার্ডের পঞ্চসোপান বলা হয়। পঞ্চসোপানগুলো আমি লিখে দেবো, সমস্যা নেই। আমরা সক্রেটিসের নাম শুনেছি, সক্রেটিস, হ্যাঁ? জি স্যার, নমস্কার। সক্রেটিসের শিক্ষাদান পদ্ধতি লিখ। পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো বই লেখেন, কিন্তু তিনি ছিলেন সব জ্ঞান গুরুর গুরু। সেই হলেন সক্রেটিস। সক্রেটিস। তার লিখিত কোনো বই নেই। তার শিক্ষাদান পদ্ধতিকে বলা হতো ডাইলেক্টেড পদ্ধতি। ডাইলেক্ট মানে ডায়লগ, কথোপকথন। আচ্ছা। সে মুখের কথায় শিক্ষা দিত, হ্যাঁ? ডাইলেক্ট, আমরা পরীক্ষায় ডায়লগ জি। ওই ডায়লগটাকে ডাইলেক্টেড সিস্টেম। আচ্ছা, ওটা আমি পরে আলোচনা করবো। তুমি সোশ্যাল সায়েন্সে না এসে? জি স্যার। সমাজ বিজ্ঞানের জন্য তো জি স্যার, স্যার শুনছি স্যার, নামটা শুনছি স্যার। সমাজ বিজ্ঞানের জনক তো মূলত অ্যারিস্টটলকে বলা হয়। অ্যারিস্টটল। যে ব্যক্তি সমাজে বসবাস করে না সে হয় পশু নাই দেবতা। জি। এই একটা কঠিন কথা। আধুনিক ভাষায় সমাজ বিজ্ঞানের জনক যদিও অগাস্ট কোটকে বলা হয় না, জি স্যার। তারপরে ম্যাকগাইভার আছে, তারপরে স্পিনোজা আছে, বার্জেল আরো আছে। আছে, ম্যাকওয়েবার আছে। হ্যাঁ, ম্যাকগাইভার ম্যাকওয়েবার স্যার হচ্ছে সমাজবিজ্ঞানের আরেকটা ধরনের। হ্যাঁ, তারপরে স্পিনোজা আছে, বার্কলি আছে, ডেভিড হিউম আছে। স্যার বিভিন্ন জন স্যার বিভিন্ন ধরনের সংজ্ঞা দিচ্ছে স্যার। হ্যাঁ, ওটা আচ্ছা। তাহলে হার্ভার্ডের সক্রেটিসের শিক্ষাদান পদ্ধতি চলে গেল 19 থেকে 52 সালে। জি স্যার। এই যে তোমাকে একটু আগে বললাম না, ট্রান্সফার শিক্ষা কি? জি জি স্যার। ট্রান্সফার অফ লার্নিং কি? একই তো মনে স্যার প্রশ্ন। হ্যাঁ, লার্নিং কি? ট্রান্সফার মানে তোমার মধ্য থেকে আরেকজন যে শিক্ষা পাচ্ছে, জি। তুমি একটা শিক্ষা অর্জন করছো, সেটা আরেকজন পাচ্ছে বা আমার থেকে আরেকজন পাচ্ছে, এই যে এটাকে বলা হয় ট্রান্সফার শিক্ষা। ট্রান্সফার অফ লার্নিং বলা হয়। এরপর আসবে কিন্তু ট্রান্সফার অফ লার্নিং কত প্রকার? অফ লার্নিং কত প্রকার কি? 22 পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি বা সংশোধন মানে কি? সংশোধন মানেই তো একবার দিছিলাম, একবার করাইছিলাম ও পারিনি, আবার করানো, সেটাই পুনরাবৃত্তি। মানে পুনরায় করে আবার দেখানো এবং তার কাছ থেকে বা প্রশিক্ষণ যে দিচ্ছে শেষ ছাত্রদের থেকে ঠিক সেইভাবে করানোর ব্যবস্থা করবে, সেটাই হচ্ছে পুনরাবৃত্তি বা সংশোধন। ওটা সংশোধন দিয়েছে কিন্তু পারে নাই, আবার সংশোধন দিচ্ছে, সেটাই হচ্ছে পুনরাবৃত্তি বা সংশোধন। সহজ কথা। হ্যাঁ, উপর থেকে আমি যে একটা মুছে দিই, তোমরা দেখে নাও, দুটো মুছে দিই।
আচ্ছা, অ্যারিস্টটল হলো সব কাজের কাজী বলা হয়। একমাত্র অ্যারিস্টটল যিনি যখন ধারণা করা হয় মানুষ সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় কথা বাদে সর্বপ্রথম মানুষের আবির্ভাব হয়েছে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স নগরী ধারণা করা হয়। হ্যাঁ, এই অ্যাথেন্স নগরীতে এই অ্যারিস্টটলের জন্ম হয়। ওই ব্যক্তি যখন বই খাতার কোনো আবিষ্কার হয়নি তখনই নাকি সে 10,000 বইয়ের লেখক। যখন বই খাতার আবিষ্কার হয়নি, এখন প্রশ্ন হলো তাহলে সে লেখলো কি? সে কলার পাতা, গাছের পাতা, মাটিতে, তারপরে পাথরের গায়ে খন্ড করে সে 10,000 বই ওই সময় লেখছে। হ্যাঁ, তাহলে এমন কোনো সাহিত্য নেই যে তুমি বড় ক্লাসে গেলে অ্যারিস্টটলকে পাবা। অ্যারিস্টটলকে বলা হয় সব কাজের কাজী। সব কাজের কাজী। অ্যারিস্টটল খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। ওনার মেটাফিজিক্স তোমরা জানি না। ওনার মেটাফিজিক্স খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করছিল কে? এই যে আজ আমরা শিক্ষা গ্রহণ করছি, এটার প্রবর্তন করছে প্লেটো। প্লেটো সর্বপ্রথম তার আমবাড়ি নামক একটা স্থানে একটা প্রতিষ্ঠান দেয়, যার নাম হয় একাডেমি। ওই একাডেমি থেকেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাডেমি নামটা আনা। হ্যাঁ, প্রথম প্লেটো বলছিল শিক্ষার একটা জায়গা হওয়া দরকার এবং একটা নির্ধারিত স্থান হওয়া দরকার যেখানে শিক্ষার্থীরা এসে শিখবে। তারপর সেকেন্ড প্রতিষ্ঠান দেয় অ্যারিস্টটল। অ্যারিস্টটল যে প্রতিষ্ঠান দেয় সেটার নাম ছিল লাইসিয়াম। ইতিহাসের দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে লাইসিয়াম। আর পৃথিবীতে কিছু জ্ঞানী ব্যক্তির আবির্ভাব করেছিল সর্বপ্রথম সমাজ জনক, যে তার নাম হচ্ছে থ্যালিস। থ্যালিস হচ্ছে সব কিছু প্রথম বিজ্ঞানী হিসেবে ওই সর্বপ্রথম পৃথিবীতে চিন্তা চেতনা শুরু করেছিল। এরপরে থ্যালিসের পরে অ্যানাক্সিমেন্ডারের পরে অ্যানাক্সিমেনিসের পরপরই আসলো আমাদের অ্যাথেন্সের অর্থাৎ জ্যামিতির জনক পিথাগোরাসের পরে আসলো জর্জিয়াসের পরে আসলো প্রোটিকাসের পরে আসলো প্রোটেকাসের পরে আছে তোমরা নাম শুনছো অনুক্রমণের জনক। আমরা যদিও জন ডাল্টনকে বলা হয়ে থাকে, কিন্তু অনুক্রমণের জনক হচ্ছে এমপিক্লিডস এবং লিসিপাস। এরপরে আসলো হেরাক্লিটাস। আমরা সেগুলো অনেক কালেকশন করা হয়েছে। হেরাক্লিটাসের পরে আসলো কে? পারমেনাইডিসের সত্তা তত্ত্ব পড়বা। ওয়েস্টার্ন হিস্টোরি অফ ফিলোসফি নামে একটা বই আছে, এগুলো দেখবা থাকে। তো এরপরে আসলো এই মানে প্রোটাগোরাস বলছিল মানুষই সব কিছুর পরিমাণ, ম্যান ইজ দ্য মেজারমেন্ট অফ অল থিংস। তারপর উনি হচ্ছে তর্কের মাধ্যমে জ্ঞান দিত। পরপরই সর্বপ্রথম আধুনিক জ্ঞানের চিন্তার চেতনা দিল সক্রেটিসের পরে আসলো সক্রেটিসের ছাত্র প্লেটোর ছাত্র অ্যারিস্টটলের ছাত্র আছে স্যামুয়েল আলেকজান্ডার। নাম শুনছো? স্যামুয়েল আলেকজান্ডার পরে আসলো মধ্যযুগ মানে সেই সেন্ট যুক্ত সেন্ট অগাস্টিন, টমাস একুইনাস, সেন্ট অ্যানসেলম, সেন্ট অ্যানসেফেলিস, উইলিয়াম অফ অকাম। এরা হচ্ছে মধ্যযুগীয় দার্শনিক বা জ্ঞানী। তো এখানে হচ্ছে অ্যারিস্টটলের বিষয়টা এরকম আলোচনা হচ্ছে। অ্যারিস্টটল এমন একজন ব্যক্তি ছিলেন যার কথায় সমালোচনা করা খুব কঠিন ছিল। হ্যাঁ, অ্যারিস্টটলের কথায় সমালোচনা করা খুব কঠিন ব্যাপার ছিল। আরও অনেক দার্শনিকদের আধুনিক চিন্তার বিজ্ঞান কথা আছে, আমি নিচের থেকে মুছে দিলাম। স্যার দাদা কথার পর থেকে স্যার মানে সমাজ বিজ্ঞানের সাথে রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্ন তোমাদের আসবে। এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাবাই, 24 নম্বর প্রশ্নটা। মোটিভেশন কি? মোটিভ তোমার কোনো কিছুর প্রতি জড়তা ভাব, হয়তো ভালো লাগছে না, মন খারাপ, কিন্তু ওই কাজ তোমাকে করতেই হবে, কিন্তু মনটা খারাপ, এমন হেরেছে যে আমি কাজ করতেছি কিন্তু মনোযোগ নেই। মনোযোগ বৃদ্ধি করার পদ্ধতিকে বলা হয় মোটিভেশন। হ্যাঁ, মোটিভেশন হচ্ছে উন্মাদনা বৃদ্ধি করা। বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে হতে পারে, আর নাচ গান দিতে মানে বিনোদন দিয়ে হতে পারে। আমরা এই যে সমাজে অনুষ্ঠান করি কেন, আনন্দ দিই কেন, মোটিভেশন করি। স্যার অনেকে স্যার বলে স্যার ইউটিউবে স্যার মোটিভেশন স্পিক মানে শুনলে নাকি স্যার মন
হ্যাঁ, এই যে এরকম আমরা বিভিন্ন ভিডিও এই যে পেজ যেগুলো দেখি, এটাও এক প্রকার মোটিভেশন। মোটিভেশন মানে তোমার মানে চালিকা শক্তি, এর বাংলা কথা হচ্ছে চালিকা শক্তি। তোমার চলতে বা চলাচল করতে, এখন চলাচল বলতে শুধু নিজেকেই চলাচল না, কাজের চালনায় তোমার উন্মাদনা বৃদ্ধি, তোমার মনে করো খাইতে ইচ্ছা আছে না, খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট। এবং এখনকার ছেলে মেয়েরা দেখো যে ভাত খাইতে চায় না, মোবাইল ফোন দেখে আর খায়। এই মোবাইল ফোনটা এক প্রকার চালিকা, তার মোটিভ দিচ্ছে, বিনিময়ে সে খাচ্ছে। তো যাই হোক, মোটিভেশন হচ্ছে চালিকা শক্তি। আচ্ছা, এই মোটিভেশনের আর একটা বাংলা আছে প্রেষণা। হ্যাঁ, প্রেষণা, ওইটাকে বাংলা এটা মোটিভেশন ইংরেজিতে রাখলাম, বাংলায় লেখছি প্রেষণা চক্র। এর একটা চক্র আছে, প্রেষণা চক্র কি? প্রেষণা চক্র লিখো। এর 4টা ধাপ আছে: অভাববোধ, তাড়না, হ্যাঁ, পাওয়ার মানে পাওয়ার আকাঙ্ক্ষা, তারপরে প্রাপ্তি, সর্বশেষ। হ্যাঁ, প্রথমে অভাববোধ, যে কোনো অভাবেই হোক না, যে কোনো দুর্বলতার কারণেই হোক, তোমার মানে মোটিভটা খারাপ। তারপরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় তুমি এরকম দুর্বল হয়ে রয়েছে প্রথমে। তারপরে সর্বপ্রথম অভাববোধ, তারপরে তাড়নার প্রতি একটা অভাববোধ, যে এই জিনিসটা তুমি পেতে চাও, সেই জন্য মনটা খারাপ হয়ে যায়। তার পাওয়ার প্রতি আকৃষ্ট, কী করলে পাওয়া যেত, সর্বশেষ ওইটা ট্রাই করা, তারপরে প্রাপ্তি। এই আছে তার 4টে দিক। আমি লিখে দেবো, তারপরে 26 নম্বর লিখে নাও। উপস্থাপন কি? উপস্থাপন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেভাবে সহজভাবে তোমাদেরকে বলে দিব, সাধারণত মানে ডিগ্রি লেভেলে এত ইজিলি বলে দেয় না। আমি ইজিভাবে বলে দিই এই কারণে যে তোমরা যেন বিষয়টা বুঝতে পারো, খুব ইজি হয়ে যাবে। তাহলে একটু এরকম উপর থেকে বসে দিলাম, অনেকে লিখতেছে, তোমরা যুক্ত আছে, সবাই যুক্ত আছে, সবাই যুক্ত থাকা লাগবে। পরবর্তীতে কিন্তু এটা রিপিট করা হবে না, এসব প্রশ্ন সবাইকে বলে দিই। 27 নম্বর প্রশ্ন, সরাসরি উপস্থাপন। সরাসরি উপস্থাপন পদ্ধতি কি? প্রশ্নটা একটা সহজ প্রশ্ন, কিন্তু তোমরা অনেক সময় বুঝে উঠতে পারবে না। দেখো, শিক্ষককে এবং প্রশিক্ষক, হ্যাঁ ঠিক এক্সাক্ট, এই প্রশ্নগুলো বেশিরভাগই কাছাকাছি। হ্যাঁ, জাস্ট একই ধরনের, তুমি একটু বুঝে শুনে লিখতে পারলেই হয়ে যাবে। আমি একটু প্রশ্নগুলো সাজ তুলে নাও, এগুলো পুনরায় আলোচনা করতে করতে যাবো অবশ্যই। ক্রিয়েট করলে এই ক্লাসগুলো শুনলেন, আপনার হয়ে যাবে, বুঝছেন? ক্লাস লেভেলের নিশ্চিত। যদি লেখাপড়া শেষ করে প্রশ্নগুলো শুনেন মনোযোগে, আর বই পড়া লাগবে না, জাস্ট পরীক্ষা সেন্টারে লিখে আসবেন। আচ্ছা, শ্রেণী ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা। এর আগে একটা প্রশ্ন দিয়েছিলাম শ্রেণী ব্যবস্থাপনা কি, আর আরেকটা হল শ্রেণী ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা।